হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ব্যাটলস অফ বায়োলজির পক্ষ থেকে ডিউ রিটেন হিরোর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে আজকে প্রথম এপিসোডে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাহজিন হাসান অর্পা, পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমাদের অনেকে থাকে যে মেডিকেল প্রিপারেশন নেয় কিন্তু ডিউর জন্য একটু বায়োলজিও পড়তে চায়, বা বুয়েটের প্রিপারেশন নেয় কিন্তু ডিউর জন্য বায়োলজি আলাদা করে প্রিপারেশন নিতে চায়। তো তাদের জন্য স্পেশালি রিটেন কোশ্চেনগুলো এমসিকিউটা ওয়ার্ড ভিত্তিক থেকে পারা যায়, বাট রিটেন কোশ্চেন কিন্তু তোমাকে একটা লাইন ফর্ম করে লেখা লাগবে। এবং রিটেন কোশ্চেনটা কিন্তু তোমার যদি অনেক একটা টপিক সম্পর্কে ভালো ধারণা না থাকে, তুমি কিন্তু খাতায় কিছুই লিখে আসতে পারবে না। সো আমাদের আজকের আয়োজন হলো গিয়ে এই রিটেন কোশ্চেনগুলো তুমি কিভাবে লিখবে সেই সম্পর্কে একটা আইডিয়া দিব, প্লাস আমাদের আজকে চলন এবং হাইড্রা এই দুইটা চ্যাপ্টারে আমরা রিটেনগুলো সলভ করার চেষ্টা করব। সো প্রথমেই বলে রাখি, রিটেন কোশ্চেনের ক্ষেত্রে টু দ্য পয়েন্টে কারেক্ট ওয়ার্ড বেশি লেখা যাবে না, আবার কমও লেখা যাবে না। একদম ধরো তোমার কাছে জানতে চাইছে যে হাইড্রা টোটিপোটেন্সি কি, প্রথমেই তোমার তিনটা ওয়ার্ড তো লেখাই লাগবে। টোটিপোটেন্সি মানে পুনরুৎপাদন ক্ষমতা, হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে এটা থাকে এবং এটার মাধ্যমে হাইড্রা যে কোনো কোষকে প্রতিস্থাপিত করে, শেষ এনাফ। তুমি যদি এখন হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিস সবকিছু বর্ণনা করা শুরু করে তাহলে কিন্তু হবে না। সো টু দ্য পয়েন্টে হতে হবে, স্পেসিফিক ভাবে রিটেনের কোশ্চেন লিখতে হবে। এবং রিটেনের যেহেতু সময়টা খুবই কম থাকে, সো তোমার টাইম ইউটিলাইজেশন করেও লিখতে হবে। তো চলো আজকে আমাদের টপিক গুলো বললাম হাইড্রা আর আমাদের চলন। তো এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো কি কি? আচ্ছা, হাইড্রা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো কি ওর কোষগুলো, কোষ প্লাস ওর চলন গুলো কি কি আছে, ওর চলন কি কি ধরনের চলন দেখা যায় ওর। এছাড়াও আমাদের হাইড্রার আরেকটা টপিক যেটা আসে সেটা হলো যে হাইড্রার জনন, চলন, আর এই তো এগুলোই সবচেয়ে বেশি আসে। আর ওই যে কোষের ভিতরে একটা আছে নেমাটোসিস নিডোসাইট, ওইটা। আচ্ছা, এরপর হলো গিয়ে আমাদের চলন। চলন থেকে কি আসে? চলন থেকে অবশ্যই যেটা আসে সেটা হলো কি অস্থির নাম। অস্থির নাম তো মাস্ট, অস্থির নাম, অস্থি সন্ধির নাম, আর ওই অস্থিগুলোর একটু একটু ব্যাখ্যা। আচ্ছা, তো বললামই তো যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি জানতে হবে, সেই অনুযায়ী তোমার রিটেন কোশ্চেন গুলো সলভ করতে হবে। এবং রিটেনের প্রস্তুতি কিভাবে নিবে, অবশ্যই তোমার টপিক গুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, যাতে যে কোনো টপিক দেওয়া হোক না কেন তুমি যাতে অনুধাবন প্রশ্নের মতো 2 মার্কসের 3 মার্কসের জন্য লিখে আসতে পারো। আচ্ছা, চলনা অঙ্গ চালনা মাস যেটা অস্থিগুলোর নাম পড়া লাগবে। এখানে আমি একটু আমার আইপ্যাডে করার সময় আমি লেখালেখি করছি। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম অস্থিগুলোর নাম জানা লাগবে। তো কোন কোন অস্থিগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন অস্থি থেকে প্রশ্ন আসবে, যেমন আমাদের সবচেয়ে বেশি আসে হলো গিয়ে করটির অস্থি। ঠিক আছে, করটির অস্থিগুলোর নাম সবচেয়ে বেশি আসে। আই হোপ বোর্ডে দেখা যায়। করটির অস্থি আর করটিকার অস্থি এগুলোর নাম আসতে পারে, যে করটির অস্থি, করটিকা। এখন করটি আর করটিকার মধ্যে পার্থক্য কি? করটিকা হলো কি যতটুকু অংশ আমার ব্রেইনটাকে ধরে রাখে, যে অস্থিগুলো আমাকে ব্রেইনে ধরে রাখে। ঠিক আছে, যেমন আমার ব্রেইনের এখানে কি আছে, ফ্রন্টাল, দুই পাশে প্যারাইটাল, পিছে আমাদের অক্সিপিটাল, আর এই দুই পাশে টেম্পোরাল। তো করটিকার অস্থি কি কি হবে? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। এছাড়াও আরো ভিতরের দিকে কিছু আছে, বাংলায় লিখে এগুলা স্ফেনয়েড, এথময়েড। ঠিক আছে, স্ফেনয়েড, এথময়েড এগুলা থাকে। আচ্ছা, এরপর করটি কি? তাহলে করটি হলো গিয়ে অবশ্যই, করটি মানে আমাদের পুরা এই যে এখানে আমার গলাটা কেটে ফেলে পুরা মুখমণ্ডল, পুরা মাথা যা অস্থিতে সবগুলো করটির অস্থি। এখানে থাকবে হলো গিয়ে আমাদের ফেসিয়াল বোনস, প্লাস এই যে আমাদের এই করটিকার অস্থি আছে সেগুলা।
তো ফেসিয়াল বোনস কি কি আছে? ফেসিয়াল বোনস আমাদের জাইগোম্যাটিক অস্থি, ভোমার, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর মানে একদম যা যা আছে এখানে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাক্রিমাল অস্থি, যত অস্থি আছে, ঠিক আছে, সব মিলে আমাদের কি হবে? করোটিড অস্থি হবে। তো তোমার রিটেনে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে যে করোটিড অস্থিগুলো লেখো বা করোটিডাল অস্থিগুলো লেখো। আচ্ছা, পরের প্রশ্নে যাই, যে শোল্ডার জয়েন্ট আর হিপ জয়েন্ট কারা ফর্ম করে? এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। শোল্ডার জয়েন্ট আর হিপ জয়েন্ট। শোল্ডার জয়েন্ট মানে হলো কি আমাদের এই যে কাঁধের এটা, তো শোল্ডার এই যে এই জায়গাটা, এটাকে কিন্তু আমাদের অনেক সময় পেক্টোরাল গার্ডেলও বলে। পেক্টোরাল গার্ডেল, যাই হোক। আচ্ছা, একবার টু দা পয়েন্ট অ্যান্সারে, যেহেতু শোল্ডার জয়েন্ট কারা কারা ফর্ম করে, শোল্ডার জয়েন্টে আমাদের থাকবে হলো গিয়ে স্ক্যাপুলার, গ্লিনয়েড গহ্বর, গ্লিনয়েড গহ্বর, সাথে কি থাকবে? শোল্ডার জয়েন্টে স্ক্যাপুলার, গ্লিনয়েড গহ্বরের সাথে আমাদের থাকবে হলো গিয়ে হিউমেরাস। হিপ জয়েন্টে কারা থাকবে? হিপ জয়েন্টে থাকবে অবশ্যই আমাদের ফিমার, সাথে আমাদের যে হিপ বোন আছে সেই হিপ বোনের অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জানতে হবে, ওগুলো 1 মার্ক 2 মার্কের জন্য আশা করতে পারে। পরের কোশ্চেন হলো কি, রাজশাহী ইউনিভার্সিটি রিটেনে আসছিল এই চ্যাপ্টার থেকে, হাইওয়েড বোন কি? আচ্ছা, হাইওয়েড বোন কি? হাইওয়েড বোন হলো কি আমাদের গলার এই জায়গায় থাকে, এটা একটা ইউ আকৃতির বোন, এবং এটা গ্রীবাদেশীয় অঞ্চলে থাকে। কি? গ্রীবাদেশীয় অঞ্চলে থাকে, গ্রীবাদেশীয় অঞ্চলে থাকবে, এবং এর সাথে এটি কোনো জয়েন্ট ফর্ম করে না, কোনো অস্থির সাথে এটি কোনো অস্থির সাথে কোনো জয়েন্ট ফর্ম করে না, বা কোনো অস্থির সাথে সংযুক্ত না এটা। ঠিক আছে, এরকম ছোট ছোট কোনো মানে একটা নির্দিষ্ট অস্থির কথা লিখে তোমার কাছে জানতে যেতে পারে, এর জন্য সবকিছু সম্পর্কে তোমার একটা পারফেক্ট আইডিয়া লাগবে। পরের প্রশ্ন দেখো, অস্থি ও তরুণাস্থির পার্থক্য। এইটা একটা অবশ্যই এই টাইপের পার্থক্য বলে অবশ্যই ছক করে দিবা, তাহলে তোমার ইজি হবে। ঠিক আছে, আমি 3টা ছক করলাম। অস্থি, ঠিক আছে, অস্থি, তরুণাস্থি। এখানে একটু দেখি আমরা অস্থি আর তরুণাস্থির যে পার্থক্য। অস্থিতে আমাদের কি থাকবে? প্রথমে কোষ, এখানে থাকবে অস্টিওব্লাস্ট। এখানে কি থাকবে? এখানে থাকবে কন্ড্রোব্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর ওর আবরণী, আবরণ, আবরণ ওর কি থাকবে? ওর হলো গিয়ে পেরিঅস্টিয়াম। আর ওর থাকবে পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে, এরপরে আমরা দেখি অস্থিতে আমাদের কিছু প্রকারভেদ আছে। যেমন স্পঞ্জিনিরেট। তরুণ অস্থিতে অনেকগুলো প্রকারভেদ আছে। হায়ালিন, হেতো, ক্যালসিফাইড, অনেক অনেক আছে, এগুলো বাকি তোমরা লিখতে পেলো। এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র, হ্যাভার্সিয়ান তন্ত্র কাদের আছে কাদের নাই? অস্থির আছে, তরুণাস্থির কোনো হ্যাভার্সিয়ান তন্ত্র নাই। ঠিক আছে,
এই যে আমি একের পর এক পয়েন্ট বললাম আর সাথে সাথে লিখলাম, এইগুলাই কিন্তু তোমার ডিউতে হেল্প করবে পারফেক্টলি রিটেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তোমার অবশ্যই কনসেপ্টটা জানতে হবে, তাহলে টু দা পয়েন্টে তুমি অ্যান্সার করে আসতে পারবে। তাহলে পরীক্ষার হলে যদি তুমি নিজে নিজে ভাবো আচ্ছা অস্তিত্ব পার্থক্য কি ছিল একটু ভাবি, তো তাহলে কিন্তু হবে না। পরের প্রশ্নে যাই। অস্থি আর অস্থির ভিতরে যে পার্থক্য ছিল না, নিরেটার স্পঞ্জি, ওইটার পার্থক্য। এখানেও আমরা সেম ছক করব। টপিক মনে রাখার সুবিধার্থে, আর এটা হলো গিয়ে নিরেট, এটা স্পঞ্জি, ঠিক আছে। আচ্ছা, নিরেট আর স্পঞ্জি। তো এখানে দেখো, নিরেটের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে নিরেট অস্থির ক্ষেত্রে আমাদের হ্যাভার্সিয়ান সিস্টেম, যেটা হ্যাভার্সিয়ান, এটা নিরেটে থাকবেই। নিরেটে থাকবে, স্পঞ্জিতে থাকে না। স্পঞ্জিতে কি থাকে? ট্রাবেকুলার সিস্টেম, ট্রাবেকুলি, ঠিক আছে, ট্রাবেকুলি সিস্টেম এগুলো থাকে। স্পঞ্জিতে সেই মানে নিরেটে থাকে না, স্পঞ্জিতে থাকে। নিরেটে থাকে না, স্পঞ্জিতে ট্রাবেকুলার সিস্টেম থাকে। নিরেট অস্থি কোথায় কোথায় থাকে? উদাহরণ, এই যে হিউমেরাস টিউমেরাস সব, হিউমেরাস, টিমার, ঠিক আছে। আর স্পঞ্জি অস্থি কোথায় থাকে? আমাদের যে করটিকার অস্থিগুলো আছে, স্টারনাম, মানে চ্যাপ্টা অস্থিগুলোর ক্ষেত্রে থাকে বেশি, স্টারনাম, করটিকার অস্থিগুলা, ঠিক আছে। তো এই যে ছোট্ট একটা আমাদের মানে আমাদের ছোট্ট একটা রিটেন কোশ্চেন আজকে সলভ হয়ে গেল। এটা এগুলা নিয়ে অনেক সময় পড়েও না, ভাবে কি আচ্ছা স্পঞ্জ মানে একটু অস্থির প্রকারভেদ রেখে জেনে নিলাম, বাট এই পরে যে এটারও পার্থক্য রিটেনে আসতে পারে, এগুলো অনেকে ভাবেন, এগুলো ভাবতে হবে। আচ্ছা, অস্থিসন্ধির প্রকারভেদ, এটাও কিন্তু একটা রিটেনের কোশ্চেন যে অস্থিসন্ধির প্রকারভেদ কি কি থাকতে পারে। অস্থিসন্ধি কয় প্রকার হতে পারে? ইউজুয়ালি আমরা 3 প্রকার পড়ি চলাচলের উপর দিয়ে, যে একটা হলো গিয়ে অনর, আরেকটা হলো গিয়ে আংশিক সচল, একটা হলো গিয়ে সচল। আচ্ছা, অনর যেটা কখনোই নয় না, যেমন আমাদের সুচার অস্থিসন্ধি যেটা করটিকায় থাকে, ঠিক আছে, সুচার অস্থিসন্ধি জীবনও নবে না আমার মাথার এই যে অস্থিসন্ধি গুলা। আংশিক সচল হলো গিয়ে আমাদের হিপ বোনের এখানে থাকে না, সিম্ফাইসিস পিউবিস, এই যে আমাদের হিপ বোন, ধরো সামনে দিয়ে একটু দেখালাম, এই জায়গাটাতে আমাদের সিম্ফাইসিস পিউবিস যে থাকে, এটা হলো গিয়ে আমাদের আংশিক সচল। প্রসবের সময় এটা কিছুটা হয়, মানে কিছুটা খুলে প্রসবের সময়। এরপরে দেখি একদম পূর্ণ সচল, সেটা হলো গিয়ে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখন তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে সাইনোভিয়াল অস্থিসন্ধির প্রকারভেদ গুলো লেখো। সাইনোভিয়ালের ভিতরে কিন্তু আছে বল, কোটর, বল সকেট অস্থিসন্ধি, কবজা সন্ধি, অনেকগুলো আছে, ঠিক আছে। এই সব মিলিয়ে কিন্তু আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি গুলা। আচ্ছা, হিঞ্জ আছে, অনেকগুলো আছে, উদাহরণগুলো একবার পড়ে নিও। পরের প্রশ্ন লিখে কশেরুকার অংশ কি কি। এই টাইপের প্রশ্ন কিন্তু ডিউতে অনেক আসে, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিউ সলভ করছে তারা দেখবে এই টাইপের প্রশ্ন আসে। কশেরুকার অংশ কি কি, একটু চিত্র এঁকে যদি তুমি নিজে নিজে পড়ো, যে কশেরুকার একটা বডি থাকে বা সেন্ট্রাম, আরেকটা থাকে হলো গিয়ে আর্চ, ঠিক আছে, আরেকটা থাকে হলো গিয়ে আমাদের ভার্টেব্রাল আর্চ। তো এটা হলো বডি বা সেন্ট্রাম। এরপর থাকে হলো গিয়ে আমাদের আর্চ। আর্চে কি কি অংশ থাকে? লেমিনা, প্যাডিকল, তারপর স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার প্রসেস, এগুলো লিখতে হবে, ঠিক আছে। এগুলা কিন্তু সব ছোট ছোট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো বারবার বলতেছি ডিউতে আসার মতো, তাই তোমাদের সলভ করানো হইতেছে। আচ্ছা, অস্থি ভঙ্গের প্রকারভেদ একটা আছে গ্রিন স্টিক ফ্র্যাকচার হবে, গ্রিন স্টিক ফ্র্যাকচার। আচ্ছা, অস্থি ভঙ্গের অনেকগুলো প্রকারভেদ আছে। তো যখন
তোমাদের এরকম চার অস্থিভঙ্গের প্রকারভেদ লিখো। প্রথম কাজ হবে হলো কি অক্ষের ভিত্তিতে একটা আছে, ওই প্রকারভেদটা দিবা অক্ষের ভিত্তিতে। আরেকটা আছে হলো গিয়ে সরল যৌগিক জটিল, সরল যৌগিক জটিল, ঠিক আছে। আরেকটা যে প্রশ্নটা ছিল গ্রিন স্টিক ফ্র্যাকচার, এটা সবসময় প্রথমে লিখবা যে গ্রিন স্টিক ফ্র্যাকচার বাচ্চাদের দেখা যায়, এবং এখানে আমাদের পেরিঅস্টিয়ামটা অলমোস্ট ইনটেক্ট থাকে এবং ভিতরে আমাদের অস্থির ভঙ্গ হয়, ঠিক আছে। পেরিঅস্টিয়াম ইনটেক্ট থাকে এখানে। সব ছোট ছোট ইনফো একটু জানলেই হবে, বেশি লাগবে না। আচ্ছা, পেশির প্রকারভেদ ও পার্থক্য, এটা আরো একটু বেশি ইম্পর্টেন্ট, কজ পেশির প্রকারভেদ এবং পার্থক্য এগুলো তো রিটেনের জন্য একদম মানে ইজি টপিক, টিচারও দিতে পছন্দ করে, দেখতে চাই যে একটা স্টুডেন্টের কতটুকু জ্ঞান আছে, ঠিক আছে। এখন এখানে একটু আসি, একটু বড় হবে, হয়তো তোমার দিকে ঐচ্ছিক অনৈচ্ছিক বা হৃদপেশির সাথে অন্য পেশি, ঠিক আছে। সেম এখানে আমরা টপিক গুলো লিখবো। প্রথমে দেই ঐচ্ছিক, এরপরে দেই অনৈচ্ছিক, লাস্টে দেই হৃদপেশি। আচ্ছা, প্রথমে হলো গিয়ে দাগ, এটা অবশ্যই ডোরা কাটা, দাগান্বিত, এটা মসৃণ, কোনো দাগ নাই। আর হৃদপেশি যেটা, হৃদপেশিতেও দাগ থাকে, দাগান্বিত, ঠিক আছে। এরপরে যেটা, সেটা হলো কি নিউক্লিয়াস, ঐচ্ছিকে বেশি থাকে, বেশি নিউক্লিয়াস একই বেশি থাকে, অনৈচ্ছিক আর হৃদপেশিতে একটু একটু করেই থাকে। এরপরে হলো গিয়ে আমাদের আচ্ছা, এরপরে হলো গিয়ে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো গিয়ে আমাদের ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে আমাদের ইয়াগুলা কি জানি বলে ওটাকে, যে শাখা, যেটা শাখা, এই শাখান্বিত হয়, ও শাখান্বিত হয় না, ও আবার শাখান্বিত। এরপরের যেটা, সেটা হলো কি ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক ওদের কারো থাকে না, শুধুমাত্র হৃদপেশির থাকে। আর এরপর এক্সট্রা পয়েন্ট যেটা তোমরা অ্যাড করতে পারো সেটা হলো গিয়ে উদাহরণ। যদি তুমি দেখো পরীক্ষার সময় আছে 2-3টা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়ার পরে উদাহরণ দিবা। যেমন আমাদের ঐচ্ছিক পেশি কোথায় থাকে, যত সব মাংস পেশি আছে সেখানে। অনৈচ্ছিক গুলো কোথায় থাকে, ভিসেরাল, এটার আরেকটা নাম, সেটা হলো অনৈচ্ছিক পেশি আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এখানে থাকে। আর হৃদপেশি কোথায় থাকে, আমাদের হার্টে থাকে, শেষ। আচ্ছা, হৃদপেশি সম্পর্কে লিখো, এই প্রশ্নটাও আসতেই পারে। হৃদপেশি সম্পর্কে প্রথমে আমরা কি লিখবো, যে হৃদপেশি হলো কি আমাদের একটা অনৈচ্ছিক ধরনের পেশি। এখানে আমাদের অনৈচ্ছিক মতো হইলেও এটা আমাদের দাগান্বিত এবং শাখান্বিত, মানে দাগ থাকে এবং শাখান্বিত। এরপরে এদের কিন্তু আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ওদের কি থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ঠিক আছে। এবং আমাদের হৃদপেশিতে নিউক্লিয়াস সাধারণত একটা করেই থাকে, নিউক্লিয়াস একটা করেই থাকে। আচ্ছা, লিভারের প্রকারভেদটা তোমাদের আসতে পারে। লিভারের প্রকারভেদ হলো গিয়ে, লিভার 3 শ্রেণীর আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে। 3টা শ্রেণীর লিভার আছে। এখন
তিনটা শ্রেণীর লিভারের উদাহরণগুলো আসতে পারে। যেমন প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কি আমাদের অ্যাটলাস, অ্যাটলাসের যে জয়েন্টটা, অ্যাটলাসের সাথে যেটা, অ্যাটলাসের সাথে যে জয়েন্টটা, সেটা হলো গিয়ে প্রথম, যার মাধ্যমে আমরা মাথা নাড়ি, ঠিক আছে। দ্বিতীয়টা হলো গিয়ে পায়ের আঙ্গুলের উপর দাঁড়ানো, পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলে দাঁড়ানো। পরেরটা কি, তৃতীয় শ্রেণীর একদম লাস্টেরটা হলো, আচ্ছা এর পরেরটা কি, এর পরেরটা হলো গিয়ে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারের ভিতরে এটা হলো কি আমাদের হাতের, হাতের যে সংকোচন প্রসারণ, হাতে বা বাহুর সংকোচন প্রসারণ। বেশ। আচ্ছা প্যাটেলা কি? তোমাদের তো বললামই যে সিঙ্গল অস্থি সম্পর্কেও তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন হলো গিয়ে প্যাটেলা কি। দেখো প্যাটেলার সম্পর্কে এখানে আমি বলে দিই, প্যাটেলা একটা সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি কারণ টেন্ডন থেকে ডেভেলপ করে, এটাকে নিক্যাপ বা হাঁটুর টুপি বলা হয়। এই কোশ্চেন গুলো তোমরা নিজেরা অ্যান্সার করবে। এরপর হলো অ্যাকিলিস কন্ডোরা কি, ঠিক আছে। অ্যাকিলিস কন্ডোরা এটা কিন্তু আমাদের যে পায়ের এখানে যে একটা পেশি থাকে গ্যাস্ট্রোকনোমিয়াস আর সোলিয়াস, ওইটার মিলিয়ে যে টেন্ডনটা থাকে সেটা হলো কি ক্যালকিনিয়াসে লাগানো থাকে, এবং এটা আমাদের অন্যতম শক্তিশালী টেন্ডন আমাদের পায়ে, এবং এটা আমাদের লাভ টাভ এগুলো সব দেওয়াতে অনেক হেল্প করে, ঠিক আছে। তো অ্যাকিলিস কন্ডোরা কি, এটা আমাদের ছোট্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা এখন আসো আমরা হাইড্রাতে আসি। হাইড্রা টপিকটা খুবই ইম্পর্টেন্ট। হাইড্রার ক্ষেত্রে বারবার বলছি শুরুতে কোষগুলা লাগবে, জনন লাগবে, চলন লাগবে। প্রথমেই দেখো নেমাটোসিস্টের প্রকারভেদ আমি দিয়ে রাখছি। নেমাটোসিস্টের প্রকারভেদ হাইড্রার ক্ষেত্রে আমরা কি জানি, চার এমনি আছে আমাদের পুরা মানে নিডারিয়া পর্বের ক্ষেত্রে দেখা যায় কি যে 23 প্রকার না 22 প্রকার আছে আমাদের বিজ্ঞানী 23 প্রকার সম্ভবত, বাট হাইড্রার ক্ষেত্রে শুধু 4 প্রকার দেখা যায়। 4 প্রকার কি কি? প্রথমে হলো কি আমাদের পেনিট্রেন্ট, এরপর ভলভেন্ট, এরপর হলো কি স্টেরিওলিন আর স্টেপটোলিন রুটিনেন্ট। সংক্ষেপে লিখি গ্লু, স্টেপটোলিন রুটিনেন্ট। এই ছোট ছোট প্রশ্নগুলো জানলেই হবে। আচ্ছা এরপর তোমার হয়তো জানতে পারে যে পরের ইয়াগুলোতে যে পেনিট্রেন্টের ইয়া কি, কাজ কি, ভলভেন্টের কাজ শুরুতে পেঁচায় ধরা, কার ইয়াটা আমাদের একজন আঠা ক্ষরণ করে, এগুলো একটু ছোট্ট কাজ জানলে আরো ভালো। আচ্ছা নিউরোসাইটের গঠন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় এটা যে কোনো সময় এসে পড়বে। নিউরোসাইটের গঠনের ক্ষেত্রে দেখো ওদের, আমি যদি একটা নিউরোসাইট আঁকি, প্রথমে আমি এরকম একটা আগে কোষ দেহ এটা নিব, এটা আমাদের নিডোসিল, এটা আমাদের ঢাকনা বা অপারকুলাম, ঠিক আছে। এবং এখানে আমাদের থলিটা আঁকবো, এটা আমাদের সেই বিষপূর্ণ থলি, এবং এখানে আমাদের বাট বা শ্যাফট, এখানে আমাদের বারবিওল কাটাগুলা, এখানে আমাদের ছোট ছোট কাটা, এটা প্রথম বড়গুলো হলো বার্ব, ছোটগুলো বারবিওল। এরপরে আমাদের সূত্রকে ছিদ্র দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর এটা যেহেতু আমাদের একটা কোষ, অবশ্যই আমাদের এখানে একটা নিউক্লিয়াস দেওয়া লাগবে। এরপর এখানে পেশিতন্তু, ল্যাসো এগুলো থাকে, এটা সাইটোপ্লাজম, ঠিক আছে, এগুলো সাইটোপ্লাজম। তারপর যে পেশিতন্তু, ল্যাসো এগুলো থাকবে, ঠিক আছে। তো একদমই মানে সিম্পলের মধ্যে আমি তোমাদের জাস্ট খেয়াল রাখবে যে তোমার চিত্রে সবগুলা থাকছে আছে কিনা। নিডোসিল, অপারকুলাম, ঠিক আছে। তারপর আমাদের এই যে কোষ, তারপর এটা হলো কি আমাদের বাট বা শ্যাফট। এই মানে তুমি যত দ্রুত পারো আঁকবা, এবং পয়েন্ট আউট চিহ্নিত করণটা মেনলি ইম্পর্টেন্ট।
আচ্ছা, এপিডার্মিসের কোষগুলো কি কি? আচ্ছা, এপিডার্মিসের কোষগুলো, এপিডার্মিসের টোটাল কয়টা কোষ থেকে একটা একটা করে লিখি, এরপর এখান থেকে কয়েকটা কোষ বাদ দিলে আমার এন্ডোডার্মিস আসবে, সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এপিডার্মিসের কোষগুলো কি? প্রথমে হলো গিয়ে আমাদের বাইরে আবরণী কোষ, পেশি আবরণী কোষ, এটা আবরণী কোষ একটা। এরপর হলো গিয়ে অবশ্যই আমাদের জনন কোষ, এরপর গ্রন্থি কোষ, এরপর হলো গিয়ে স্নায়ু, সংবেদী কোষ, স্নায়ু কোষ, এরপরে আসতে হলো গিয়ে আমাদের নিডোসাইট। ঠিক আছে, এরপরে আরেকটা কোষ বাদ দিয়ে চলে আসতেছে, 1 2 3 4 5 6 7, 7টা কোষ ছিল। জনন কোষ লিখছি, নিডোসাইট লিখছি, পেশি আবরণ, সংবেদ, স্নায়ু, ও ইন্টারস্টিশিয়াল, সবচেয়ে ইম্পর্টেন্টটাই বাদ দিয়ে দিছিলাম, ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে এন্ডোডার্মিসের কোষ লিখতে, এন্ডোডার্মিসের লেখার সময় তুমি কি করবা? দুইটা বাদ দিয়ে দিবা, জনন বাদ দিবা আর হলো গিয়ে নিউরোসাইট বাদ দিবা। এই দুটা বাদ দিলে বাকি যত কোষ আছে সবগুলো কিন্তু আমাদের এন্ডোডার্মিসে থেকে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি জানতে পারো যে কোন কোষ কোথায় বেশি থাকে, যেমন পদতলের গ্রন্থি কোষ বেশি থাকে, পদতলে নিউরোসাইট থাকে না, নিউরোসাইট আবার সবচেয়ে বেশি থাকে হলো গিয়ে আমাদের হাইড্রার যে কোষিকাগুলো আছে কোষিকাগুলাতে। ঠিক আছে, হাইড্রার চলনগুলোর নাম, এগুলাও নোট টাইপের, চলনগুলোর নাম সবার আগে কোনটা লিখবা? লুপিং, সামারসল্টিং, ডিগবাজি। ঠিক আছে, এরপরে লিখবা হলো গিয়ে তোমাদের লুপিং, ডিগবাজি, এগুলোর পর লিখবা গ্লাইডিং। এরপর লিখবা ভাষা, হাঁটা, আরোহণ, অবরোহণ, তারপরে আমি বলছিলাম যা যা আছে সবগুলো লিখে দিবা। ঠিক আছে, এটা শিওর করবে যে প্রথম দিকে যাতে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন লুপিং, ডিগবাজি, এগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো যাতে থাকে। ঠিক আছে, আচ্ছা, হাইড্রার বাহ্যিক গঠন বর্ণনা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা করার সময় তুমি হয়তো দিতে পারো যে হাইড্রার বাহ্যিক গঠন অঙ্কন করো বা বর্ণনা করো। একটা জিনিস মনে রাখবো, এই হলো কি আমাদের হাইড্রা। ঠিক আছে, এইটা হাইড্রার প্রথমে, এটা হলো আমাদের হাইপোস্টোম, এগুলো হলো কোর্সিকা, তারপর এটা হলো গিয়ে পদতল বা পদচাকতি, এটা তার দেহ, দেহকাণ্ড। এটা হলো গিয়ে হাইপোস্টোম, তো বললামই। এই যে ছোট ছোট কোথায় কি থাকে এটা লিখতে পারো, যে মৌখিক অঞ্চলে কোর্সিকা থাকে, পদতলে অনেক গ্রন্থি কোষ থাকে, এভাবে লিখলেই হবে। আচ্ছা, পরের প্রশ্ন, যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কি? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে হাইড্রায় থাকে, হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরটা মেইনলি হলো গিয়ে ওদের যে ভিতরে আমাদের, এটা আরেকটা নাম সিলেন্টেরন, সিলেন্টেরন, এটা আসতে হবে যে সিলেন্টেরন কি। এটার আরেকটা নাম যে ব্লাইন্ড গার্ড, ব্লাইন্ড স্যাক, কারণ এটা হাইড্রার একমাত্র গহ্বর, এটা দিয়েই ও সে খাবারও খায়, সে রেচন বজ্র ইয়াও করে, যে সংবহনও করে। একটা যেহেতু ওর গহ্বর, এর জন্য এটাকে গ্যাস্ট্রো প্লাস ভাস্কুলার, দুটা মানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলছি। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র আমাদের নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে। আচ্ছা, এরপর দেখি সিলম ও সিলেন্টেরনের পার্থক্য। সিলম, সিলেন্টেরন। ঠিক আছে, প্রথমে সিলম থাকে ত্রিস্তরী প্রাণীদের, সিলেন্টেরন থাকবে হলো গিয়ে আমাদের দ্বিস্তরীদের। এটা কোনো ব্লাইন্ড গার্ড বা স্যাক না, এটা ব্লাইন্ড গার্ড বা স্যাক। এটা থেকে আমার অঙ্গ ধারণ করে, সিলোম অঙ্গ ধারণ করে, কিন্তু সিলেন্টেরন শুধু পরিপাক ও সংবহন করে।
পরিপাক সংবহন। এরপরে আসি আমাদের এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য। এটা তো বলেই দিলাম যে এপিডার্মিসে আমাদের জনন কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে আমাদের জনন কোষটা থাকে না। তারপর আমাদের নিউরোসাইট এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এপিডার্মিসের কোষগুলাকে আমাদের পেশি আবরণী কোষ বলে, যেটা গ্যাস্ট্রোডার্মিসে পুষ্টি কোষ হয়ে যায়। পুষ্টি কোষের দুটো করে প্রকারভেদ আছে, যেগুলো আবার এপিডার্মিসে নেই। এই কয়টা পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে, এবং এই কোশ্চেনগুলো মাস্ট তোমরা প্র্যাকটিস করবা। টোটিপোটেন্সি কি একটু আগে বলছিলাম না? টোটিপোটেন্সি বলে আমরা 3টা পয়েন্ট লিখবো। প্রথম পয়েন্ট কি, কাদের থাকে, কোন কোষ, কোন কোষের এই ক্ষমতাটা থাকে, এবং সর্বশেষ কাজটা কি, টোটিপোটেন্সি মানে কি, কাজ কি। কাজ হলো পুনরুৎপত্তি, কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ, এবং থাকে হাইড্রাদের। এইভাবে টু দ্য পয়েন্টে যদি তুমি অ্যান্সার করো, তুমি কিন্তু ব্রিটেনে মার্কস পাবা। নেমাটোসিস ব্যাটারি কি, অনেকগুলা হাইড্রার ক্ষেত্রে আমাদের অনেকগুলা নিউরোসাইট কোষিকায় গোল গোল থাকে, এবং সেটাকে নেমাটোসিস ব্যাটারি বলে। এটা ছোট্ট জ্ঞানমূলক প্রশ্ন। আচ্ছা, হাইড্রার জনন কয় ভাবে হয়? হাইড্রার জনন কিন্তু আমাদের প্রথমে যৌন আছে, একটা অযৌন আছে। প্রথমে একটা জিনিস লিখে দিতে পারো, হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। যৌন জননে অবশ্যই ডিম্বাণু, শুক্রাণু, হাইড্রুলা, গ্যাস্ট্রুলা এগুলা হয়, ডিম্বাণু প্লাস শুক্রাণু মিলে। আর অযৌন জননের ক্ষেত্রে আমাদের পুরী সৃষ্টি হয়, পুরী, বাডিং, বা কাটলে ও আবার নতুন একটা হাইড্রা হয়ে যায়, এইভাবে এগুলো লিখতে পারো। আচ্ছা, তো তোমাদের রিটেন কোশ্চেন অলমোস্ট শেষ। একটা রিটেন কোশ্চেন যেটা আমি অস্থি চ্যাপ্টার থেকে একটু পড়াতে দিয়েছিলাম, সেটা হলো গিয়ে যে আমাদের হ্যাবার্সিয়ান তন্ত্র সম্পর্কে লিখো, হ্যাবার্সিয়ান তন্ত্র অঙ্কন করো। ধরো এটা আমাদের হ্যাবার্সিয়ান তন্ত্রের কেন্দ্রীয় নালী। এখানে আমাদের শিরা, ধমনী এবং শিরা, ধমনী এবং হলো গিয়ে আমাদের লসিকা নালী এগুলো থাকবে। এরপর চারপাশে এগুলো হলো গিয়ে ল্যামেলি। ল্যামেলিতে আমাদের ল্যাকুনা নামে কিছু ফাঁকা অংশ থাকবে, সেখানে আমাদের কোষ থাকবে, অস্টিওসাইট গুলো থাকবে। ঠিক আছে, সেখানে আমাদের অস্টিওসাইট গুলো থাকবে, এবং ফাঁকা জায়গা অস্টিওসাইট ল্যামেলির এখানে। এবং এইটা হলো গিয়ে আমাদের হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালী, ঠিক আছে। আর একটা হ্যাবার্সিয়ান নালী আরেকটা হ্যাবার্সিয়ান তন্ত্রের সাথে যেভাবে যোগ করে, সেটাকে বলে বকম্যানস ক্যানেল। বকম্যানস ক্যানেল, ঠিক আছে। এভাবে আমাদের মানে ছোট ছোট জিনিস যেগুলো তোমার মনে হয় যে হ্যাঁ মোটামুটি একবার রিভাইজ দেওয়ার জন্য, আঁকার জন্য হলেও এভাবে পড়ে টরে রাখবা, তাহলে দেখবা তোমার দিন শেষে নিজেরই ইজি হইতেছে, মানে রিটেনের প্রিপারেশনের ক্ষেত্রে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ক্লাস তোমাদের সবার সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।